অধ্যায় 449 ভালো উপায়। এমপ্রেস বোরোতে আর্ল হল এর বিশাল আর সুন্দর ভিলার ভেতরে। দেওয়াল আর জানালাগুলো বাইরের কনকনে ঠান্ডাকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। ভিলার ভেতরটা বসন্তের মতো গরম ছিল, আর ফায়ার প্লেসটা দেখতে খুব সুন্দর লাগছিল। ফ্যাশন ডিজাইনার মিসেস গিনি অড্রে হল এর মাপ নিচ্ছিল, যাতে সে অড্রের বর্তমান শারীরিক আর মানসিক অবস্থার কথা মাথায় রেখে নতুন বছরের ব্যাঙ্কোয়েটের জন্য একটা পোশাক বানাতে পারে। ঠিক সেই মুহূর্তে তার ব্যক্তিগত পরিচারিকা অ্যানি তার কানের কাছে এসে ফিসফিস করে বলল, লেডি এসকালান্তে এসেছেস। এত তাড়াতাড়ি জবাব চলে এলো। অড্রে খুব খুশি হল, কিন্তু সে তার মুখে সেটা বুঝতে দিল না। মুখে হালকা হাসি ফুটিয়ে এসে বলল, তাকে আমার আর্ট স্টুডিওতে অপেক্ষা করতে বলো। 5 মিনিটের জন্য। আর্ট স্টুডিও? অ্যানি অবাক হয়ে জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি চাই সে আমার সদ্য শেষ করা তেলের রঙের ছবিটা দেখুক। সে বলে যে শান্ত মনে আঁকা ছবি দিয়ে খুব সহজেই নিজের আসল চিন্তা আর অনুভূতি প্রকাশ করা যায়। অড্রে ধীরে সুস্থে বুঝিয়ে বলল। অ্যানি হঠাৎ করেই ব্যাপারটা বুঝতে পারল। ঠিক আছে মিস। 5 মিনিটেরও কম সময়ের মধ্যে অড্রে স্টুডিওতে ঢুকল আর দেখল এসকালান্তে দেওয়ালের ছবিগুলো মনোযোগ দিয়ে দেখছে। ওটা হলো মিস্টার সেন্সিয়ের ইনার হার্টস নাইট, এমন একটা মাস্টারপিস যা দেখলে মনে শান্তি আসে। সে হেসে এসকালান্তের কাছে ছবিটার পরিচয় করিয়ে দিল। সেন্সিয়ের ইনার হার্টস নাইট টাস্ক টাইমসের ভোটে গত বছরের সেরা 100 প্রাচীন ছবির মধ্যে প্রথম 10টার একটা। এসকালান্তে স্পষ্টতই এমন একজন ছিল যে নিয়মিত খবরের কাগজ পড়ত, আর স্পেকটেটর পাথওয়ের একজন বিয়ন্ডার হিসেবে তার স্মৃতিশক্তিও বেশ ভালো ছিল। হ্যাঁ, অড্রে খুব সাধারণভাবে উত্তর দিল, যেন এটা খুব সামান্য ব্যাপার। আমি আসলেই আসল ছবিটা দেখার সুযোগ পেলাম। এসকালান্তে আবার ছবিটার দিকে তাকাল। সে এটার দাম অন্তত একটা এস্টেটের সমান কথাগুলো গিলে ফেলল। নিজেকে অতিরিক্ত লোভী হিসেবে দেখাতে চাইল না। অড্রে আর অন্য ছবিগুলোর পরিচয় দিতে গেল না। সে অ্যানিকে বাইরে পাঠানোর একটা অজুহাত বের করল, আর সুসিকে ইশারায় দরজার বাইরে পাহারা দিতে বলল। সুসি কোনো বাধা ছাড়াই তার ইশারা বুঝতে পারল। লেজ নেড়ে বাইরে দৌড়ে গেল। এসকালান্তে দরজাটা বন্ধ করে আবার ইজেলের কাছে ফিরে গেল। অড্রে কিছু জিজ্ঞেস করার আগেই সে নিজে থেকে বলল, আমাদের কাছে হিউম্যান স্কিন শ্যাডোর বৈশিষ্ট্য আর উইন্ড ব্লেসড পোশনের ফর্মুলা দুটোই আছে। তবে অপরপক্ষ যদি এমন কোনো প্রস্তাব না দেয় যা ফেরানো মুশকিল, তাহলে আমাদের এটা বিক্রি করার কোনো দরকার নেই। আলোচনা করার ইচ্ছা থাকার মানে হলো আশা আছে। অড্রের সবুজ চোখ দুটো হালকা নেচে উঠল। সে হেসে জিজ্ঞেস করল, বিনিময় তুমি কি চাও? এসকালান্তে তার চুলে হাত বুলিয়ে আগে থেকে ভেবে রাখা উত্তরটা দিল। হিউম্যান স্কিন শ্যাডোর বৈশিষ্ট্যের জন্য 2500 পাউন্ড, আর উইন্ড ব্লেসড পোশন ফর্মুলার জন্য 3000 পাউন্ড। বেশ বড় একটা প্রিমিয়াম, যদিও অড্রের কাছে এটা খুব একটা দামি মনে হল না। তবে সে একটু হতাশ হল যে সাইকোলজি অ্যালকেমিস্টসের প্রিমিয়াম 50%-এরও বেশি ছাড়িয়ে গেছে। দ্য হ্যাংডম্যানের কথা অনুযায়ী সাধারণ অবস্থায় সিকোয়েন্স 6-এর ফর্মুলার দাম 2000 পাউন্ডের কম হওয়ার কথা, কিন্তু হাই সিকোয়েন্সের যত কাছাকাছি যাওয়া যায়, পোষণের ফর্মুলা তত কম পাওয়া যায়। তাই এগুলো কেনা খুব কঠিন হয়ে পড়ে। এখন কোনো সাধারণ অবস্থা ছিল না, আর তার চেয়েও বড় কথা হল, কেউ যদি এগুলো বিক্রির প্রস্তাব পায়ও, তবে সেগুলো আসল কি না তা যাচাই করা খুব কঠিন। ঠিক সেই মুহূর্তে এসকালান্তে যোগ করল, যদি অপরপক্ষ মিস্টিক্যাল আইটেম দিয়ে বদল করতে পারে, তবে শুধু সেগুলোর দাম কাছাকাছি হলেই চলবে। তার মানে হল, তুমি মিস্টিক্যাল আইটেম বেশি চাও, আর সেগুলোর জন্য দাম কমাতেও রাজি আছো। সাইকোলজি অ্যালকেমিস্টস হল নতুন তৈরি হওয়া গোপন সংগঠনগুলোর মধ্যে একটা। অন্যদের তুলনায় তারা এই দিক থেকে খুব একটা বেশি জিনিস জমা করতে পারেনি। অড্রে তার ঠোঁট চেপে বলল, আমি তাদের জানাব, কিন্তু আমি কোনো গ্যারেন্টি দিতে পারছি না যে তারা রাজি হবে। সাইকোলজি অ্যালকেমিস্টস খেয়াল করবে যে সে ইদানিং কোনো বিয়ন্ডার সমাবেশে যায়নি। এই নিয়ে তার একটুও চিন্তা ছিল না, কারণ তার সময়সূচি বেশ ব্যস্ত ছিল। বিকেলের চা, গানের ক্লাস, ডিনার, নাচ, ঘোড়া চালানো শেখা, ভাষা শেখা, নাচের ক্লাস, আর আরও অনেক কিছু। তার কাছে বিভিন্ন মানুষের সাথে মেলামেশা করার অনেক সুযোগ ছিল। এই অবস্থায় হয়তো কোনো নির্দিষ্ট ডিনারের আড়ালে বিয়ন্ডার সমাবেশ চলছিল, বা হয়তো গানের শিক্ষক নিজেই একজন উচ্চপদস্থ বিয়ন্ডার। আর সাইকোলজি অ্যালকেমিস্টস যারা ছায়ায় লুকিয়ে থাকে, তাদের পক্ষে প্রকাশ্যে কিছু না করে এসব তদন্ত করা প্রায় অসম্ভব। এই কথা বলে অড্রে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, এসকালান্তে, আমি ভেবেছিলাম তুমি উইন্ড ব্লেসড পোশনের ফর্মুলা বিক্রি করবে না, কারণ এটা ইতিমধ্যেই সিকোয়েন্স 6-এ আছে। হে, সুযোগ থাকলে এই তথ্যটা ছড়িয়ে দেওয়াটাই বেশি কাজের হতে পারে। এসকালান্তে অস্পষ্টভাবে উত্তর দিল। তার মতে, যদিও মিস অড্রে একজন নতুন সদস্য যার প্রতি সংগঠনের বেশ গুরুত্ব আছে, কিন্তু সে তো নতুন সদস্যই। এমন অনেক জিনিস ছিল যা সে জানতে পারত না। কেন? অড্রে তার সন্দেহটা চেপে রেখে মিষ্টি করে হাসল। সে খুব সহজভাবে জিজ্ঞেস করল, এসকালান্তে, যদি এই চুক্তিটা সফল হয়, তাহলে কি এটাকে আমার অবদান হিসেবে ধরা যাবে?
এসকালান্তে হাসতে শুরু করল। ক্লাইন সারা সকাল ব্যস্ত ছিল। তারপর সে মিন্স্ক স্ট্রিটে ফিরে এল। সে পেট ভরে খেয়ে বিশ্রামের প্রস্তুতি নিল। তখনই তার কাছে ধূসর কুয়াশার ওপরে প্রার্থনা শোনার সময় আর সুযোগ হল। মিস জাস্টিসের পক্ষের কারো কাছে হিউম্যান স্কিন শ্যাডোর বৈশিষ্ট্য আছে? সত্যি, হয় এটা আসে না, আর না হয় একেবারে জোড়ায় জোড়ায় আসে। একটা গোপন সংগঠন হিসেবে সম্পদের দিক দিয়ে সাইকোলজি অ্যালকেমিস্টস বেশ ভালো অবস্থায় আছে। ক্লাইন হঠাৎ করেই একটা বিকল্প পাওয়ার আনন্দে মেতে উঠল। এমনকি দ্য হ্যাংড ম্যান এখনও তাকে যে 500 পাউন্ড দেয়নি সেটা ধরলেও তার কাছে নগদ মাত্র 1335 পাউন্ড ছিল। এতে সাইকোলজি অ্যালকেমিস্টসের সাথে চুক্তি করার বিষয়টা গুরুত্বের সাথে ভাবতে তার কোনো সমস্যা হল না। 10-12 সেকেন্ড ভাবার পর সে জাস্টিসের কথাগুলো দ্য হ্যাংড ম্যানের কাছে পৌঁছে দিল, এটা দেখতে যে সে কি সিদ্ধান্ত নেয়। 3000 পাউন্ড। আলজার উইলসন, যে এখনও রস্টেড আর্কিপেলাগোয়ের রাজধানী সিটি অব জেনারোসিটিতে ছিল, তার মনে হল কেউ যেন তাকে জোরে ধাক্কা মেরেছে। ব্লু অ্যাভেঞ্জারের ক্যাপ্টেন হওয়ার পর সে কখনো জলদস্যু হিসেবে আবার কখনো আইন রক্ষক হিসেবে কাজ করত, গোপনে বেশ কয়েকটা জলদস্যু দলকে শেষ করে দিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও যুদ্ধে তার পাওয়া সম্পদের মোট মূল্য 2000 পাউন্ডের বেশি ছিল না, আর এর একটা অংশ তার অধীনে থাকা নাবিকদের মধ্যে ভাগ করে দিতে হতো। অবশ্যই এর মধ্যে ধরা পড়া জাহাজ আর কামানগুলো ধরা হয়নি, কারণ সেগুলো চার্চ অফ স্টর্মসের কাছে জমা দিতে হতো। এতে আলজার প্রায়ই দীর্ঘশ্বাস ফেলে ভাবত যে বেশিরভাগ জলদস্যুই বড়লোক ছিল না, তারা বিলাসবহুল জীবন কাটানোতেই সব উড়িয়ে দিত। মদ, কাবাব, বেশ্যা, গাঁজা আর জুয়া খেলে তারা তাদের সব টাকা নষ্ট করত। যদি না আমি এমন কোনো জলদস্যু দলের মুখোমুখি হই যাদের মধ্যে বিয়ন্ডার আছে, তাহলে এত হঠাৎ করে বড়লোক হওয়াটা খুব কঠিন। আলজার কয়েক পা হাঁটল, তারপর সে তার মনস্থির করে ফেলল। সে তার ভেতরের জামার পকেট থেকে একটা প্রাচীন সোনার মুখোশ বের করল। মুখোশটার মুখের গঠন বেশ এবড়োখে বড় ছিল, আর এগুলো এমনভাবে তৈরি ছিল যা দেখলে প্রাচীন বনের আদিম মানুষদের কথা মনে পড়ে। আলজার বসল, খুব ভক্তির সাথে দফুলের সম্মানজনক নাম উচ্চারণ করল, আর বলল, আমি এই মিস্টিক্যাল আইটেমটা দিয়ে উইন্ড ব্লেসড পোশন ফর্মুলার সাথে বদল করতে রাজি আছি। যতক্ষণ ব্যবহারকারী এই মুখোশটা পরে থাকবে, তারা খুব শান্ত আর আবেগহীন হয়ে যাবে। একই সাথে তারা খুব দ্রুত আঘাত সারানোর ক্ষমতা, প্রচণ্ড গতি আর দারুণ শক্তির অধিকারী হবে, পাশাপাশি কিছুটা কালো জাদু আর আদিম অভিশাপ দেওয়ার কৌশলও আয়ত্ত করতে পারবে। এর দুর্বল দিকটা হল, যতবার এটা ব্যবহার করা হবে, ব্যবহারকারী তত বেশি অমানুষ হয়ে উঠবে। তারা আরও বেশি শীতল হয়ে যাবে আর শেষ পর্যন্ত নিজেদের ঈশ্বর বলে ভাবতে শুরু করবে। দ্য ফুল হিসাবে নিজের আসনে বসে ক্লাইন তার সামনের 500 পাউন্ডের নোট, ছোট সাপের মতো মোটা 5 গোছা গাঢ় নীল চুল আর সাধারণ সোনার মুখোশটার দিকে তাকাল। সে লম্বা টেবিলের ধারে আঙুল দিয়ে টোকা দিল, খুব মনোযোগ দিয়ে ভাবতে লাগল যে সে কোনো মিস্টিক্যাল আইটেমগুলো ব্যবসার জন্য ব্যবহার করতে পারে। অল ব্ল্যাক আই? কিছুতেই না। এটা সিকোয়েন্স 5 ম্যারিওনেটিস্টের প্রধান উপাদান। মানসিক দূষণ দূর করার উপায়টা পেতে শুধু লিটল সানের সাহায্যটুকু বাকি আছে। ব্ল্যাক এম্পেরর কার্ড। এই কার্ডটা যা দিনের আলো দেখতে পারে না, তার দাম হিউম্যান স্কিন শ্যাডোর বৈশিষ্ট্যের চেয়ে অগতিন গুণ বেশি। মিস্টার আজিকের তামার বাঁশি। বর্তমানে এর একটাই কাজ, বার্তাবাহক ডাকা, আর এটা যোগাযোগের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি এটা বিক্রি করতে পারব না। নিউমিনাস এপিস্কোপেটের সদস্যের তামার বাঁশিটা যে সাদা পালক ফেলে গিয়েছিল, একইভাবে এটাও শুধু বার্তাবাহক ডাকতে পারে, কিন্তু বার্তাবাহকের ওপাশে থাকা লক্ষ্যবস্তুটা খুব বিপজ্জনক বলে মনে হয়। সানব্রোচ, এটা এমন একটা জিনিস যা আমি নিজের জন্য ব্যবহার করতে চাই। এটা আমার দুর্বলতাগুলো বেশ ভালোভাবে ঢেকে দেয়। মাস্টার কি? এর সাথে মিস্টার ডোর জড়িয়ে আছে, আর এর মধ্যে অনেক গোপন রহস্য লুকিয়ে আছে। তাছাড়া এর কাজের মূল্য বিচার করলে এটা হিউম্যান স্কিন শ্যাডোর বৈশিষ্ট্যের তুলনায় কিছুই না। বায়োলজিক্যাল পয়জন বোটল? এটা আমার স্পিরিট বডি অবস্থার সাথে খুব মানানসই। আমি যদি এটা ভালোভাবে ব্যবহার করতে পারি, তবে আমি একদল বিয়ন্ডারের সাথেও লড়তে পারব। ডেমন হান্টিং বুলেট, পিউরিফাইং বুলেট, এক্সোরসিজম বুলেট, এগুলো মিস্টিক্যাল আইটেম নয়, আর এগুলোকে বিয়ন্ডারদের ব্যবহারযোগ্য অস্ত্র হিসেবে ধরা হয়। এগুলোর দাম খুব কম। বুক অফ সিক্রেটস, এটাও কোনো মিস্টিক্যাল আইটেম না। সাইকোলজি অ্যালকেমিস্টসের হয়তো এমন জ্ঞানের কোনো অভাব নেই। বর্তমানে শুধু ইন্টারোগেটরের বিয়ন্ডার বৈশিষ্ট্যটাই বিক্রি করা যেতে পারে। তবে সাইকোলজি অ্যালকেমিস্টস মিস্টিক্যাল আইটেম চায়। তাছাড়া কেনাবেচার জায়গাটা ব্যাকল্যান্ডে, তাই এটা খুব সহজেই হিরো ব্যান্ডিট ব্ল্যাক এম্পেররের তথ্য ফাঁস করে দেবে। ক্লাইন এই সুযোগে তার কাছে কি আছে সেটা যাচাই করে নিল, আর শেষমেশ একটা নিখুঁত পরিকল্পনা বের করল। সে প্রথমে মিস্টার ওয়ার্ল্ডের রূপ নিল, তাকে দিয়ে একটা প্রার্থনার ভঙ্গি করাল, আর তারপর কর্কশ গলায় উত্তর দিল,
আমি ২,৫০০ পাউন্ডের দাম মেনে নিচ্ছি, কিন্তু আমাকে টাকাটা জোগাড় করার জন্য ২ দিন সময় দাও। ঠিক তারপরেই ক্লাইন দ্য হ্যাংড ম্যান আর দ্য ওয়ার্ল্ডের উত্তরের দৃশ্যগুলো মিস জাস্টিসের প্রতীক সেই লালচে রঙের তারারের দিকে ছুড়ে দিল। মিস জাস্টিসের কাছ থেকে সম্মতি পাওয়ার পর ক্লাইনমেন্স্ক স্ট্রিটে সারা বিকেল ধৈর্য ধরে অপেক্ষা করল। বিকেল গড়িয়ে গেলে মেশিনারি হাইভ মাইন্ডের সদস্য কার্লসন তার দরজার বেল বাজাল। ক্লাইন আর কিছু জিজ্ঞেস করল না। সে লোকটার পিছু পিছু ওয়েস্ট বালাম ডকের কাছে লিভার ক্যাথেড্রালে গেল আর ক্যাথেড্রালের পাশের একটা ৩ তলা ভবনে ঢুকল। সাইনবোর্ডে লেখা ছিল ব্যাকল্যান্ড ইনস্টিটিউট ফর মেকানিক্যাল রিসার্চ। কতটা পড়াশোনার জায়গা মনে হচ্ছে। ক্লাইনের হঠাৎ করে ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানির কথা মনে পড়ল, আর তার ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। কার্লসনের দেখানো পথে সে কিছু অদ্ভুত যন্ত্রপাতির পাশ দিয়ে গিয়ে নিজেকে একটা জানালাবিহীন ঘরে আবিষ্কার করল। ঘরের ভেতরের লম্বা টেবিলটা এমন অনেক জিনিস ছিল যা থেকে শক্তিশালী আধ্যাত্মিক শক্তি বেরোচ্ছিল, যার মধ্যে হিউম্যান স্কিন শ্যাডোর বৈশিষ্ট্য আর কালো কাপড়ে ঢাকা স্পেক্টার পোর্ট্রেট ফ্রেমও ছিল। তবে মৃত বিয়ন্ডারদের রেখে যাওয়া কোনো বৈশিষ্ট্য সেখানে ছিল না। বোঝাই যাচ্ছে মেশিনারি হাইভ মাইন্ডের ওপরের কর্তারা চায় না যে আমি ল অফ ইনডিস্ট্রাক্টিবিলিটি অ্যান্ড কনজারভেশন সম্পর্কে জানতে পারি। ক্লাইন এতে একটু অবাক হল না। তুমি যে কোনো একটা বেছে নিতে পারো। টুপি ছাড়া ইকানসার বার্নার্ড লম্বা টেবিলটার দিকে আঙুল তুলে বলল। ক্লাইন জিনিসগুলো কয়েকবার খুঁটিয়ে দেখার পর দীর্ঘশ্বাস ফেলল। এখানে আমার চাওয়ার মতো কিছু নেই। আমি যদি এর বদলে সোনার মুদ্রা নিই তবে কত পাব? সে আগেই মনস্থির করে ফেলেছিল যে সে মেশিনারি হাইভ মাইন্ডের কাছ থেকে হিউম্যান স্কিন শ্যাডোর বৈশিষ্ট্য নেবে না। যদিও এটাকে কোনো মিস্টিক্যাল আইটেম তৈরি করা বা কোনো নতুন জাদুর আচার পরীক্ষা করার দরকার হিসেবে ব্যাখ্যা করা যেত, তবুও এতে তার নিজের সিকোয়েন্স ফাঁস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। যখন তার কাছে একটা ভালো উপায় ছিল তখন ক্লাইন কোনো ঝুঁকি নিতে চাইল না। তাই সে শুধু টাকাই নিতে চাইল। এটা শুধু তাকে সাইকোলজি অ্যালকেমিস্টসের চাওয়া ২,৫০০ পাউন্ড জোগাড় করতেই সাহায্য করবে না, বরং এটা মেশিনারি হাইভ মাইন্ডের তার প্রতি থাকা সন্দেহ দূর করে দেবে। ইকানসার বার্নার্ডকে দেখে মনে হল সে যেন হাঁফ ছেড়ে বাঁচল। সে তার চুলে হাত বুলিয়ে হেসে উত্তর দিল, ১,৫০০ পাউন্ড। তবে আমরা চাই তুমি টাকাটাই বেছে নাও, তাই মোট ২,০০০ পাউন্ড দেওয়া হবে। ক্লাইন সাথে সাথে একটা আন্তরিক হাসি দিল। ঠিক আছে,